রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক চলে যাওয়া শুধু ইন্ডাস্ট্রিরই নয়, মানুষ সমাজের জন্য একটা বড় ক্ষতি। তাই ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই ভিডিওটা বাংলাতেই করছি। আর আজকের ভিডিওতে মজার কোনো কিছু থাকবে না। আশা রাখছি আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। রামায়ণ এই শব্দের অর্থ হলো রামের যাত্রা। তবে এটা শুধুমাত্র কোনো গল্প নয়, সাধারণ মানুষের কাছে এটা অত্যন্ত পবিত্র একটা বিষয়। বারবার রামায়ণ নিয়ে টিভি সিরিজ এবং সিনেমা হয়েছে। অনেক সিনেমা সেটাকে ঠিকমতো উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। কিছু সিনেমা আজ একটা কাল্ট ফলোয়িং নিয়েছে, আবার কিছু ছবি খারাপ হওয়াতেও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই অবস্থায় আসছে নমিত মালহোত্রার রামায়ণ, যেখানে একটা অনসম্বল কাস্ট আর 4,000 কোটি টাকার বাজেট থাকলেও এর গ্লিমস দেখে বেশ কিছু প্রশ্ন মাথায় আসছিল। কোন রামায়ণকে এই ছবি ফুটিয়ে তুলবে স্ক্রিনে? বড় স্কেল মানে আবার এক ছবির আপগ্রেডেড সংস্করণ নয় তো? হয়তো আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তবে আশা রাখছি আপনাদের এই ভিডিওটা বেশ ভালো লাগবে। আনবায়াসড টক্সের নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সপ্তর্ষি। আজ আমরা কথা বলবো সদ্য মুক্তি পাওয়া রামায়ণ ছবির টিজার নিয়ে। তবে সিনেমাটার বিষয়ে কিছু কথা বলার আগে কিছু বিষয় নিয়ে দর্শকদের ধারণা দেওয়া জরুরি। রামায়ণের অনেক রকম ভার্সনস আছে, যেমন বাল্মীকি রামায়ণ, রামচরিতমানস, কাম্বান রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, আধ্যাত্ম রামায়ণ এবং শ্রীরঙ্গনাথ রামায়ণম ইত্যাদি। শুধু দেশের মধ্যে কিন্তু রামায়ণ আটকে থাকেনি। থাইল্যান্ডের জাতীয় মহাকাব্য রামাকিয়েন বা কম্বোডিয়ার রিয়েমকার তার অন্যতম প্রমাণ। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আজ আমি এতগুলো রামায়ণ নিয়ে কথা বলছি কেন? তার কারণ হলো রিসেন্টলি রামায়ণের ডিরেক্টর নিতেশ তিওয়ারি বলেছেন এই রামায়ণের রাবণকে একটু অন্য রূপে দেখানো হবে, যার অর্থ হলো তিনি সম্ভবত কিছুটা অংশ কাম্বানের রামায়ণ থেকে নিয়েছেন। কারণ এই রামায়ণের একটা অংশে লেখা থাকে ಇವರ ಕೋಟಿಲ মামুনিবরিন ঐরাম নানম কোন্টাবন, যার অর্থ হলো ওনার অর্থাৎ রাবণের কাছে 1000 জন গুণী ঋষির শক্তি আছে। অন্যদিকে আবার নিতেশ তিওয়ারি এই কথা বলেছেন যে এই সিনেমা বাল্মীকি রামায়ণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বাল্মীকি রামায়ণে শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম, এখানে তিনি একজন আদর্শ মানুষ, দেবতা নন। এখানে তার আবেগ ধর্মনিষ্ঠাই মূল বিষয়, যেখানে রামচরিতমানসে তিনি সর্বশক্তিমান ঈশ্বর রূপে পূজিত হয়েছেন। তাই এখানে কোন পন্থা দেখানো হচ্ছে? রামায়ণ সাগরের মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, নাকি দ্য লেজেন্ড অফ প্রিন্স রামার ওয়ারিয়র শ্রীরাম? কাকতালীয় ভাবে দুটো ছবিতেই অরুণ গোভিলি শ্রীরামের চরিত্রে অভিনয় করেছেন। আমি ভিডিওর পরবর্তী সময়ে রামায়ণের বিভিন্ন ডিফারেন্সেস নিয়ে কথা বলছি। যদি এতক্ষণ অব্দি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের নিশ্চয়ই এই ভিডিওটা ভালো লাগছে। তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কন্টেন্ট অন্যদের সাথে শেয়ার করবেন। ইন্ডিয়ান সিনেমায় রামায়ণের অ্যাডাপ্টেশন নতুন কিছু নয়। 1934 সালে মুক্তি পাওয়া সীতা ছবিকেই অনেকে রামায়ণের উপর নির্মিত প্রথম ছবি হিসেবে মনে করেন। এই ছবি নিয়ে বিশেষ কিছু তথ্য আমি পরে আলোচনা করছি। এরপর 1943 সালে মুক্তি পায় রাম রাজ্য, যা দেখেন স্বয়ং মহাত্মা গান্ধী। এই সিনেমায় শ্রীরামের চরিত্রে অভিনয় করেন প্রেম আদিব, যিনি এর আগে 1942-এ ভারত মিলাপ ছবিতেও শ্রীরামের চরিত্রে অভিনয় করেছিলেন। আমরা অনেকেই অরুণ গোভিলের ঐশ্বরিক স্ক্রিন প্রেজেন্স সম্পর্কে জানি, কারণ উনি একাধিক শ্রীরামের চরিত্রে অভিনয় করেছেন, যেমন রামায়ণ টিভি সিরিজ এবং युगो साकोर দ্য লেজেন্ড অফ প্রিন্স রামা। लक्ष्मण, जब तक वो जीवित थे तब तक वो हमारे और शत्रु के लोग थे, और मृत्यु के बाद कोई किसी का शत्रु नहीं होता। রামায়ণ টিভি সিরিজের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল স্পিরিচুয়াল অ্যাপ্রোচ। আজও বহু জায়গায় শ্রীরামের স্থানে তাকে বসানো হয় এবং পুজো করা হয়। रामायण पॉपुलर हो गई थी तो मैं एक पार्टी में गया। उसमें श्रीदेवी जी बैठी हुई थी, अच्छा जी। उसमें जया प्रदा जी बैठी हुई थी, और मुझे देखा
और उठकर खड़ी हो गई और नमस्ते कर दिया। This was the image. তবে এটা অনেকেই জানেন না যে প্রেমাদীপ এবং শোভনা সামার্থ, যিনি কাজলের গ্র্যান্ডমাদার, তারাও একাধিক চলচ্চিত্রে শ্রীরাম ও মাতা সীতার ভূমিকায় অভিনয় করেছেন। আগের দুটো ছবি ছাড়াও 1948 সালে মুক্তি পাওয়া রামবান ছবিতে তারা রাম সীতার চরিত্রে অভিনয় করেছিলেন। তবে সিনেমা ইভলভ করার সাথে সাথে অনেকেই এক্সপেরিমেন্ট করতে জানেন, যার ফলস্বরূপ আসে রামায়ণের বিভিন্ন ভার্সনস। অনেক ফিল্ম মেকার্সরা রামায়ণের মেন দুটো ভার্সন অর্থাৎ রামচরিত মানুষ ও বাল্মীকি রামায়ণ ছাড়াও অন্যান্য ভার্সনস নিয়েও অ্যাডাপ্টেশন বানান। অনেকে এমন রামায়ণ বানান যে সেটা বেঞ্চমার্ক হয়ে থেকে যায়, আবার অনেকে এমন রামায়ণ বানান যেটা দেখার পর সবাই ডিসাইড করে এরকম রামায়ণ যেন আর কেউ না বানায়। লেটস টক অ্যাবাউট আদিপুরুষ। সিনেমাটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন হয়তো বেশ হাইপ হয়েছিল এই সিনেমাটিকে নিয়ে, বাট লোকেরা এক্সপেক্ট করতে পারেনি যে এন্ড প্রোডাক্ট এরকম বেরোবে। कपड़ा तेरे बाप का, तेल तेरे बाप का। আমরা যদি এই সিনেমাটা সম্পর্কে সামান্য ডিসকাস করি তাহলে আমরা এই সিনেমাটার ব্যাপারে 3টে পয়েন্ট খেয়াল করতে পারবো। নাম্বার 1, হিউজ স্টার কাস্ট, প্রভাস রিটার্নিং ইন আ লার্জার দ্যান লাইফ রোল। নাম্বার 2, পুয়ার ভিএফএক্স অ্যান্ড ডায়ালগস। নাম্বার 3, ল্যাক অফ ইমোশনস, যেটার জন্য মানুষ ভিএফএক্সটা বেশি করে খেয়াল করেছিল। সহজ ভাষায় যদি আমি আপনাদের ব্যাপারটা বোঝাই, 1987 সালে রামানন্দ সাগরের রামায়ণ তৈরি হয়েছিল, যার বাজেট ছিল 9 লাখ টাকা পার এপিসোড, অর্থাৎ 78টা এপিসোডের জন্য 7 কোটি টাকা। বর্তমান সময় এলে সেটা দাঁড়ায় 70 থেকে 73 কোটি টাকার সমান, বাট স্টিল তার ক্যারেক্টারাইজেশন আজও মানুষের মাথায় থেকে গেছে। আদিপুরুষে আমরা মাতা সীতার বেশভূষাতেও চাকচিক্য দেখতে পাই, যেটা বনবাসের সময় এক প্রকার অনভিপ্রেত। রাবণকে ভাইকিং এর মতো দেখতে এবং তার মডার্ন হেয়ারস্টাইল কখনো মেনে নেওয়া যায় না। এগুলো ছিল ছবির এলিমেন্টারি মিস্টেক্স। আচ্ছা, আপনাদেরকে এই ছবির একটা ভিজুয়াল আমি দিচ্ছি। এই ছবির রাক্ষসদের দেখে আপনার মনে হচ্ছে না যে আপনারা হ্যারি পটার প্রিজনার্স অফ দ্য অ্যাজকাবান দেখছেন? আদিপুরুষ এই জন্য ফ্লপ হয়নি যে সেটা রামায়ণকে নতুনভাবে রিপ্রেজেন্ট করেছিল। এটা ফ্লপ হওয়ার মেন রিজন ছিল এই সিনেমায় কোনো ইমোশনাল ডেপথ ছিল না। দ্য বিগেস্ট প্রবলেম অফ দ্য মুভি ওয়াজ ইট টুক পিপল ফর গ্রান্টেড। তবে এর আগে এমন একটা রামায়ণের সিনেমা ছিল যে রামায়ণের মুভি বানানোর একটা পারফেক্ট রোড ম্যাপ। সালে মুক্তি পাওয়া দ্য লেজেন্ড অফ প্রিন্স রামা আজও বহু মানুষের অত্যন্ত প্রিয়। তবে এই সিনেমার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্রবলেম ছিল তা হলো এটা একটা ইন্ডিয়া জাপান কো প্রোডাকশন মুভি ছিল, তাই এই সিনেমাটিকে মুক্তি দেওয়া নিয়ে বহু সমস্যা ছিল। আদিপুরুষ ছিল একটা ভিএফএক্স ড্রিভেন সিনেমা, তবে এই ছবির মূল সোল ছিল এর ইমোশনাল স্টোরি টেলিং, যার জন্য এই রামায়ণ অথেন্টিক হয়ে দাঁড়িয়েছিল। যদিও এই সিনেমার পোস্টারে দেখা যায় যে এটি বাল্মীকি রামায়ণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তবুও এই সিনেমায় মায়া সীতার এপিসোড রাখা হয় যা মূল বাল্মীকি রামায়ণে উপস্থিত ছিল না। মায়া সীতা মূলত স্কন্দ পুরাণ, কুর্ম পুরাণ ও আধ্যাত্ম রামায়ণে পাওয়া যায়। এই সিনেমায় যেটা সবচেয়ে বড় ইউএসপি ছিল তা হলো শ্রীরামের প্যাসিফিস্ট ভিউ। সহজ ভাষায় বলতে গেলে এখানে রাবণ হত্যার পর শ্রীরামকে কম্প্যাশনেট ওয়েতে দেখানো হয়েছে। তাই এই ছবি শুধুমাত্র গুড ভার্সেস ইভিলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এছাড়া এই ছবির মিউজিক যেমন জননী মে রামদূত হনুমান বা সুমিরন করলে মানওয়া আজও হয়তো অনেকেই মনে রেখে দিয়েছেন। মূলত এই ছবি অ্যানিমে হিসেবে প্রেজেন্ট করা হলেও এই ছবির ক্যারেক্টারাইজেশন আর সিনসিয়ারিটি আপনাকে এই ছবির সঙ্গে বেঁধে রাখবে। আরও একটা বিষয় হলো এই ছবির ভয়েস অ্যাক্টিং, যেখানে শ্রীরামের চরিত্রে অরুণ গোবিল ও রাবণের চরিত্রে অমরেশ পুরী তার ভয়েস দিয়েছিলেন। টেকনিক্যালি এই ছবির শ্যাডো ইউজ, 2D অ্যানিমেশন আর ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেশন এই ছবিকে আদিপুরুষের থেকে ঢের গুণে ভালো এক ছবি বানায়।
অন্যদিকে গ্রিন স্ক্রিনের খারাপ ব্যবহারের জন্য আদিপুরুষ সকলের কাছে দুর্বোধ্য হয়ে উঠেছিল। আলটিমেটলি এই ছবি বুঝিয়ে দেয় যে রামায়ণকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য ভিএফএক্স এর দরকার হয় না। এই কথাটা কেন ইম্পর্টেন্ট তা আপনাদের পরে বলছি। তো ভিডিওর এই ভাগে থাকবে বিভিন্ন রামায়ণের বিভিন্ন ডিফারেন্সেস। বাল্মীকি রামায়ণে বলা হয় হনুমানের একটি বানর রূপ ছিল, যা কিষ্কিন্ধা কাণ্ডের একটি শ্লোকেও স্পষ্ট বোঝা যায়। কপি রূপম পরিত্যাজ্য হনুমান মারুতাত্মজ, যার অর্থ হলো বানর রূপ পরিত্যাগ করলেন পবনপুত্র হনুমান। যদিও কিছু বাল্মীকি ইন্টারপ্রিটেশনসে এও দেখানো হয় যে হনুমান হলেন জঙ্গলে থাকা এক জাতি, কারণ বানর শব্দটিকে ভাগ করলে দাঁড়ায় ওয়ান প্লাস নর। অন্যদিকে রামচরিত মানসে তাকে বানর রূপেই দেখানো হয়েছে, যার শক্তি অপরিসীম। সীতা অপহরণ রামায়ণের একটা ইম্পর্টেন্ট ঘটনা। বাল্মীকি রামায়ণের অরণ্য কাণ্ডের 49তম স্বর্গে এটা স্পষ্ট লেখা আছে যে সীতার কেশ ধরে রাবণ তাকে নিয়ে যান। বামেন সীতাং পদমাক্ষিং মূর্ধজেষু করেন স। অন্যদিকে কাম্য রামায়ণে এটা লেখা আছে যে নলকুবেরের অভিশাপের জন্য সীতাকে রাবণ কখনোই স্পর্শ করতে পারেননি, তাই সে মাটির কুড়ে ঘরের নিচের অংশ খনন করে সেটা সহ সীতাকে নিয়ে যান। সীতা অপহরণের সময় হওয়া আরেকটি ইম্পর্টেন্ট ঘটনা লক্ষণ রেখার উল্লেখও বাল্মীকি রামায়ণে নেই। সেখানে স্পষ্ট লেখা আছে যে লক্ষণ সীতাকে জঙ্গলের দেবদেবীর তত্ত্বাবধানে রেখে জঙ্গলে চলে যান। কিন্তু কিছু সাংস্কৃতিক রামায়ণ যেমন কৃত্তিবাসী রামায়ণ ও তেলুগু রঙ্গনাথ রামায়ণে এটি উল্লেখ আছে। এছাড়াও হরধনু ভঙ্গের মতো একটা ইম্পর্টেন্ট ঘটনাকেও রামচরিত মানস এবং বাল্মীকি রামায়ণে আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে। রামচরিত মানসে হরধনু ভঙ্গ একটা ড্রামাটিক ইভেন্ট, অন্যদিকে বাল্মীকি রামায়ণে সেটা হলো শ্রীরামের শক্তি প্রদর্শন। তুলসীদাসী রামায়ণে সীতার উদ্বিগ্ন মনোভাব বেশি গুরুত্ব পায়। অন্যদিকে বাল্মীকি রামায়ণে জনকের হতাশাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও বিদেশি রামায়ণের ভার্সনস যেমন কম্বোডিয়ার রিয়ামকারে হনুমান এবং সোভান মাচ্ছার উল্লেখ আছে, যিনি একজন মৎস্যকন্যা ছিলেন। এই গল্পে দেখানো হয় রাবণের পুত্রী সোভান মাচ্ছা তার পিতার আদেশ পালন করতে বাঁধের পাথরগুলিকে গায়েব করে দিচ্ছেন। আলটিমেটলি এটাই বোঝা যায় রামায়ণের বিভিন্ন মুভি বা টিভি অ্যাডাপ্টেশনে বিভিন্ন রামায়ণের সংমিশ্রিত রূপকেই দেখানো হয়। তো 2026-এ নমিত মালহোত্রার যে রামায়ণ আসছে তা কোন ভার্সনের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে এবং কেনই তা এত রিস্কি, চলুন তা দেখে নেওয়া যাক। এই ছবির টিজার দেখার সময় বেশ কিছু দৃশ্য চোখে পড়েছে, স্পেশালি বানরের কিছু শর্টস দেখে বোঝা যাচ্ছে যে এটা রিয়েল লোকেশনে শুট করা হয়নি। ইনফ্যাক্ট কিছু শর্টস দেখে স্পষ্টত বোঝা যায় যে গ্রিন স্ক্রিন ইউজ করা হয়েছে। যেমন যদি আপনারা এই শটটা দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন এত বড় ঝড়েও সামান্য কিছু প্রবলেম হচ্ছে না শ্রীরামের, কারণ এই শটটা গ্রিন স্ক্রিনে শুট করা হয়েছে। অন্যদিকে টিজার স্টার্ট হওয়ার সময় রেন্ডারিং এর ইস্যুর জন্য বেশ কিছু ক্রিচার্স মরছেও না। এছাড়াও এই ছবির টিজার দেখে আমার সবচেয়ে বড় সমস্যা বলে মনে হয়েছে তা হলো রাক্ষসের প্রেজেন্টেশন বড্ড বেশি ওয়েস্টার্নাইজড বলে আমার মনে হয়েছে। যে শর্টস এআই দিয়ে জেনারেটেড এবং 4,000 কোটি টাকার ছবিতে সেটা কাম্য নয়। আশার আলো একটাই, এই ছবির ডিরেক্টর দঙ্গল এবং শিশরের মতো ছবি বানিয়েছেন। আশা রাখছি রামায়ণের মেন ইমোশন এবং ডিভোশন দুটোই আমরা এই ছবিতে পাবো। যদিও এখনো পোস্ট প্রোডাকশনের কাজ বেশ বাকি রয়েছে এবং যেসব অ্যাক্টরসরা অ্যাসোসিয়েটেড রয়েছেন, আশা রাখছি এই ছবি হিট হবেই। আসলে আমার মনে হয় রামায়ণ তৈরি করতে গেলে ফিল্ম মেকাররা যে সমস্যার সম্মুখীন হন তা হলো রিলিজিয়াস সেন্সিটিভিটি। যেসব ভুল আদিপুরুষের ক্ষেত্রে হয়েছিল, আশা রাখছি এই ছবিতে তা রিপিট হবে না। এখানে আরেকটা ব্যাপার বড্ড বেশি পোয়েটিক, সেটা হলো ভিডিওর শুরুতেই 1934 সালে যে রামায়ণের কথা আমি বলেছিলাম, সেই সিনেমায় শ্রীরামের চরিত্রে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর। সম্পর্কে ইনি রণবীর কাপুরের প্রপিতামহী। যেহেতু আরেক কাপুর শ্রীরামের চরিত্রে রয়েছেন, তো এই প্রেশার কিন্তু থাকবেই। সো ওভারঅল একটা কথাই বলা যায়, যদি রামায়ণকে রেসপেক্টফুলি এবং ইমোশনাল অনেস্টি দিয়ে প্রেজেন্ট করা হয় তাহলে এই ছবি হিট হবেই। কিন্তু স্মার্ট ভিএফএক্স এর উপর নজর দিতে গিয়ে
তারা যদি সিনেমাটার সোলটাকে হারিয়ে ফেলেন, তাহলে এটা হয়তো আরো একটা আদিপুরুষ হতে পারে। আপনাদের নতুন রামায়ণ নিয়ে কি মতামত তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদিও এই ভিডিওটা বড্ড বড় হয়েছে, তো আশা রাখছি আপনাদের এই ভিডিওটা বেশ ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের কাছে শেয়ার করবেন। যারা এটা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং সকলের মাঝে আমাদের কন্টেন্ট ছড়িয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওয়ে, কথা হবে সিনেমা নিয়ে।